কাকে প্রথমে অ্যাড্রেস করবো ঠিক বুঝতে পারছি না। আজকে এই অনুষ্ঠানের নায়ক হওয়ার কথা এই ভদ্রলোকের কাইকাউস, কিন্তু কাইকাউস কোথায় আমি জানি না। একটু আগে ফামিদ সাহেব বলে গেলেন উনি নাকি এখানেই উপস্থিত আছেন। যদি থেকে থাকেন তাহলে প্রথমেই বলি যে এই আজকের বইয়ের সম্পাদক জনাব কাইকাউস, আজকের এই প্রকাশনা উৎসবের সভাপতি, এই প্রকাশনের প্রকাশক, সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আসলে এটা আমার দ্বিতীয় অনুষ্ঠান। ঢাকা শহরে একটা অনুষ্ঠান ছিল সকালে, সেখানে ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা করে এসছি, আর এখন আলোচনা করতে হবে ইতিহাসের ছিন্নপত্র নিয়ে। প্রথমে বলে রাখি আমি বেশ তাড়াতাড়ি পড়তে পারি। এই বইটা আমার সাথে মিনহাজ এসছে, তো মিনহাজ আমাকে এয়ারপোর্টে এই বইটা দিয়েছে, ঢাকা এয়ারপোর্টে। তো ঢাকা এয়ারপোর্ট থেকে এখানে আসতে আসতে ঘন্টা দুয়েক প্লেনের ভিতরে নিয়ে, তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে বইটা পড়ে ফেলেছি। আমি পুরোটা পড়ে ফেলেছি বলতে পারবো না, কিন্তু দেখে ফেলেছি। সুতরাং এই বই নিয়ে কিছু আলোচনা করব। তার আগে বলে রাখি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় বই আমাদের জাতিসত্তার জন্য, আমাদের জানবার জন্য। এই উপমহাদেশ ভেঙে যখন মুসলমানদের জন্য এবং হিন্দুদের জন্য দুটো রাষ্ট্র করা হলো 1947 সালে, সেই রাষ্ট্র নির্মাণে মুসলমানদের যে রাষ্ট্র করা হয়েছিল পাকিস্তান, সেখানে অনেক অবিচার করা হয়েছিল। তার মধ্যে দুটো অন্যতম অবিচার ছিল। একটা ছিল যেটা এখন পাকিস্তান, সেই পাকিস্তানে গুরুদাসপুর নামে একটা জায়গা ছিল, যে গুরুদাসপুর জায়গাটা পাঞ্জাবের একটা অংশ এবং সেখানে মুসলমান মেজরিটি ছিল। এবং যে আইনে দুটো দেশ ভাগ হয়েছিল 1947 সালে, অর্থাৎ মুসলিম মেজরিটি জায়গা পাকিস্তানে আসবে এবং হিন্দু মেজরিটি জায়গা ভারতে যাবে, এটাই ছিল ফান্ডামেন্টাল নীতি। তো সেটা ভঙ্গ করে গুরুদাসপুর ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল। এটা দেওয়ার একটা কারণ ছিল। কারণটা হলো, গুরুদাসপুর যদি ভারতকে দেওয়া না হয় তাহলে ভারতের মেইনল্যান্ডের সাথে কাশ্মীরের রোড কমিউনিকেশন সম্ভব ছিল না, এবং যেটা যদি না দেওয়া হতো তাহলে কাশ্মীর এতদিন স্বাধীন হয়ে যেত। তো কাশ্মীরের স্বাধীনতা আটকানোর জন্যে 1947 সালে গুরুদাসপুর পাকিস্তানকে দেওয়া হয় না, যদিও গুরুদাসপুর পাকিস্তানে পাওয়া উচিত ছিল। আর দ্বিতীয় যে অন্যায়টি করা হয়েছিল সেটা করিমগঞ্জে। করিমগঞ্জ পাকিস্তানে আসার কথা। করিমগঞ্জে সেই সময় 60% বেশি মুসলমানের বসবাস ছিল, মোর দ্যান 60%। তো মোর দ্যান 60% হওয়া সত্ত্বেও করিমগঞ্জকে দেওয়া হয় নাই পাকিস্তানকে, কারণ করিমগঞ্জকে যদি পাকিস্তানে দেওয়া হতো তাহলে আসামের সাথে ত্রিপুরার যোগাযোগ হতো না। তো সম্পূর্ণভাবে যে ভাগ বাটোয়ারা করা হয়েছিল সেটা সম্পূর্ণভাবে ভারতের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে করিমগঞ্জে আমরা পেলাম না, বা সিলেটের জন্য যে গণভোট হলো, সেই ইতিহাসটা জানার জন্য আমি মনে করি কাইকাউস সাহেব একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। এই ইতিহাসের চিহ্নপত্র সবারই পড়া উচিত, এবং এখানে বিভিন্ন মানুষের লেখা থেকে উনি উদ্ধৃত করেছেন। তো সেই সম্পর্কে একটা দুটো লেখা নিয়ে আমি একটু পরে বলবো। তার আগে আমি একটা বিষয় একটু আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি, যে 1947 সালের বাংলাদেশ, যেটা পরবর্তীতে তৎকালীন ইস্ট পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এটা বুঝতে হলে আমাদেরকে 1905 সালে একটু যেতে হবে। 1905 সালে না গেলে আমরা বাংলাদেশকে ঠিক বুঝবো না। 1905 সালে বাংলা ভাগ করা হয়েছিল, ভাগ করে দুটো ভাগ করা হয়েছিল, এবং ওই ভাগ অনুযায়ী আসাম এবং এখন যেটা বাংলাদেশ, এটা এক হওয়ার কথা ছিল আন্ডার ওয়ান পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন।
এবং এটা হওয়ার প্রধান কারণ যেটা ছিল, কারণ ব্রিটিশরা বুঝতে পেরেছিল আফটার 150 ইয়ার্স, ততদিনে কিন্তু ব্রিটিশদের 150 বছর শাসন করা হয়ে গেছে। 150 বছর শাসন করার পরে ব্রিটিশরা বুঝতে পারলো যে যদিও এই বেঙ্গলে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। মুসলমানদের শিক্ষার কোনো ব্যবস্থা করা হয় নাই, মুসলমানদের রাখা হয়েছে শুধুমাত্র হিন্দু জমিদারদের পারপাস সার্ভ করার জন্য। এবং এই যে বেঙ্গল, এখন যেটা আমাদের বাংলাদেশ, এটাকে একটা হিন্টারল্যান্ড করে রাখা হয়েছিল, যাতে করে কলকাতার বাবুরা এই হিন্টারল্যান্ডের আয় থেকে তারা বাবুগিরি করতে পারে। এই ছিল মোটামুটি অবস্থা। এবং সেখান থেকে হঠাৎ করে 150 বছর পরে ব্রিটিশদের মাথায় আসলো যে এই অন্যায়ের বোধহয় এখন একটা অবসান হওয়া দরকার, এবং এই কারণে তখন তারা গ্রেটার বেঙ্গল যেটাকে আমরা বলি বা বেঙ্গল যেটাকে বলি, সেই বেঙ্গলের ডেফিনেশনে আমি একটু পরে আসবো, সেটাকে ভাগ করার প্রস্তাব করা হলো। মজার ব্যাপার হলো যে এই 150 বছরের মধ্যে ব্রিটিশরা যখন দখল করে নিল, মানে ব্রিটিশরা যখন কলোনি স্থাপন করলো, এই 150 বছরে বাঙালি হিন্দুরা কখনো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে নাই। এখানে আপনারা দেখবেন যে স্বদেশী আন্দোলন নিয়ে অনেক রোমান্টিসিজম করা হয়, যে স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, স্বদেশী আন্দোলনের অনেক নায়করা ছিল, তৎকালীন সাহিত্যিকেরা স্বদেশী আন্দোলন নিয়ে উপন্যাস লিখেছেন। তার মধ্যে বিখ্যাত উপন্যাস পথের দাবি, যেটা স্বদেশী আন্দোলনের উপরে লেখা, এবং আরো বিভিন্ন লেখা আছে। ওই সময়ের গান আছে, ক্ষুদিরামের গান আছে, বিভিন্ন ভাবে এটাকে রোমান্টিসাইজ করা হয়েছিল। কিন্তু যে বিষয়টা বাংলাদেশে বলা হয় না, এটা দুর্ভাগ্যজনক যে আমরা কখনো বলি না বা জোর গলায় বলি না, যে স্বদেশী আন্দোলনটা প্রধানত ছিল মুসলমানের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে ছিল না। এই বিষয়কে, ইতিহাসটা আমাদের জানা আবশ্যক। এই আন্দোলন শুরুই হয়েছিল বঙ্গভঙ্গকে আটকানোর জন্য, ব্রিটিশের বিরুদ্ধে এটা কোনো আন্দোলন ছিল না। এবং এই আন্দোলন শেষ হয়ে গেছিল যখন 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। তারপরে কিন্তু এই আন্দোলন শেষ হয়ে গেছিল। তার মানে পরিষ্কার হচ্ছে এই আন্দোলন বাঙালি মুসলমানদের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। এই বিষয়টা আমাদের চর্চাও কম, আমরা সাহস করে বলি না। আবার সেকুলার মিডিয়া আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলবে, মৌলবাদী বলবে, হিন্দু বিদ্বেষী বলবে, সাম্প্রদায়িক বলবে। এই সমস্ত ভয়ে আমরা ইতিহাস চর্চা থেকে বিরত থাকি। এটা আমাদের একটা জাতি গঠনে বিরাট দুর্বলতা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং ইন্টারেস্টিং হলো যে হিন্দুরা 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করলো, স্বদেশী আন্দোলন করলো, এবং এটা একটা টেরোরিস্ট আন্দোলন ছিল। আপনারা জানেন, আজকাল যারা আমাদের টেরোরিস্ট বলে, টেরোরিস্ট আন্দোলন কিন্তু 1905 সালে শুরু হয়েছিল। এই টেরোরিস্ট আন্দোলন করলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তারা তখন বললো, রবীন্দ্রনাথ গান লিখলেন, আশ্চর্যজনকভাবে সেই গানই আবার এখন আমাদের জাতীয় সঙ্গীত। এটাও একটা ইতিহাসের, কি বলবো এটাকে আমি জানি না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা কিন্তু রচনা হয়েছিল বঙ্গভঙ্গকে উদ্দেশ্য করে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রচনা করা হয়েছিল। সেই একই বাঙালি হিন্দুরা 1947 সালে তারা বঙ্গভঙ্গের দাবি করল। বঙ্গভঙ্গের দাবি কিন্তু মুসলমানরা করে নাই, বঙ্গভঙ্গের দাবি হিন্দুরা করেছিল। কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে, তখন বেঙ্গলের মেজরিটি যেহেতু মুসলমানরা, হিন্দুরা মনে করলো যে আমরা মুসলমানদের কন্ট্রোলে থাকবো না। কারণ যদি বেঙ্গল ইউনাইটেড থাকে, তাহলে ডেমোক্রেসি থাকলে, গণতন্ত্র থাকলে, রাষ্ট্র ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে। চিন্তা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য 1905 সালে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করলো, আর 1947 সালে তারা বঙ্গভঙ্গের জন্য দাবি জানালো, একই লোকেরা, এই কত বছরের ব্যবধানে। তো এটা আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার এই পুরো বিষয়টা। এই জন্যই এই ধরনের ইতিহাসের বই পেলে আমি খুব উৎসাহের সাথে এই বইগুলো পড়ি। আচ্ছা, এখন এই বাংলা নিয়ে আলোচনা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলেছেন ফাহমিদ সাহেব। ওনার লেখা এবং ওনার বক্তব্য আমি পছন্দ করি, খুবই চমৎকার বাংলা লেখেন উনি। মানুষ ডাক্তার, কিন্তু বাংলা লেখেন চমৎকার। ইতিহাস সচেতন মানুষ, ইতিহাস নিয়ে পড়াশোনাও খুব ভালো ওনার।
উনি একটা বলেছেন যে আবহমান বাংলাটাকে উনি খুঁজে পান না, বাংলাকে উনি খুঁজে পান না। আমি একটু এর একটা জবাব দেওয়ার চেষ্টা করি যে বাংলাটাকে আমি কোথায় খুঁজে পাই। ওনার প্রশ্ন সঠিক যে আবহমান বাংলা মানে কি। কারণ আমরা যদি আজ থেকে 1000 বছর পিছিয়ে যাই তাহলে বাংলা নামে কোনো দেশ ছিল না। এটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড ছিল। আমি কতগুলো নাম বলি আপনাদেরকে, যেমন পুন্ড্র বা বরেন্দ্র। পুন্ড্র বা বরেন্দ্র ছিল নর্থ বেঙ্গল, আমরা যেটাকে নর্থ বেঙ্গল বলি সেটা ছিল বরেন্দ্র। বঙ্গ নামে ছোট্ট একটা জায়গা ছিল, কোন জায়গাটা? বিক্রমপুর। বিক্রমপুর এলাকাটাকে বলা হতো তখন বঙ্গ। তার মানে বাংলা ছিল না, কিন্তু বঙ্গ ছিল। এবং বঙ্গটা কেবলমাত্র এই ভাটি অঞ্চল, বিক্রমপুরে এই অঞ্চল। আর ছিল কি? সমতট ছিল। সমতট কোনটা ছিল? সমতট ছিল কুমিল্লা অঞ্চল, ছিল সমতট। নাম কিন্তু সমতট, কুমিল্লা অনেক পরের নাম। আর ছিল হরিকেল। হরিকেল কোথায় ছিল? হরিকেল ছিল চট্টগ্রাম অঞ্চল, ছিল হরিকেল। আর ছিল চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কোথায় ছিল? চন্দ্রদ্বীপ ছিল বরিশাল। বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ। আর আপনাদের এই অঞ্চলকে বলা হতো সেই সময় শ্রীহট্ট। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র নামগুলো ছিল, এখানে ফাহমিদ সাহেবের সাথে আমি একমত যে আমি বাংলা খুঁজে পাচ্ছি না। আবহমান বাংলা যারা বলেন তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আমার, আপনারা আবহমান বাংলা বলতে কি শুধু বঙ্গকে বোঝাচ্ছেন, অর্থাৎ শুধুমাত্র বিক্রমপুর, নাকি আবহমান বাংলা বলতে আপনি বরেন্দ্রকে বোঝাচ্ছেন, নাকি হরিকেলকে বোঝাচ্ছেন? আমি শিওর এটার জবাব ওনাদের কাছে নাই। তাহলে বাংলা কোত্থেকে আসলো? বাংলা আসলো কিন্তু বাংলা আসলো 13th সেঞ্চুরিতে, যখন শামসুদ্দিন ইলিয়াস শাহ এই সমস্ত গুলোকে এক করে উনি একটা পলিটিক্যাল এন্টিটির আন্ডারে উনি আনলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহ ওয়াজ দ্য ফার্স্ট সুলতান যিনি নিজেকে টাইটেল দিলেন সুলতানে বাংলা। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। সুতরাং আপনাকে যদি বাংলা খুঁজতে হয় তাহলে আপনাকে শামসুদ্দিন ইলিয়াস শাহের কাছে যেতে হবে। কাজে বাংলা তৈরি করেছে একজন মুসলমান সুলতান। এটাও আমরা বলি মাঝে মাঝে, কিন্তু জোরের সাথে বলি না। এর প্রমাণ আমি আরেকটু দেই আপনাদেরকে। ডক্টর নিহাররঞ্জন রায় নামে একজন খুব নাম করা লেখক আছেন। উনি ইজ এ স্কলার, খুবই নাম করা স্কলার, ইতিহাসবিদ, বাংলার উপরে ওনার ভাষাতত্ত্বের মানুষ, ইতিহাসের মানুষ। ওনার একটা বই আছে বাঙালির ইতিহাস আদি পর্ব। তো বাঙালির ইতিহাস আদি পর্বে উনি বলছেন যে বাংলা হিন্দুরা তৈরি করতে পারে নাই, 1000 বছর ধরে যে বাংলা হিন্দুরা তৈরি করতে পারে নাই, সেই বাংলা তৈরি করেছে মুসলমান শাসকরা। এটা নিহাররঞ্জন রায় বলছেন। এবং তিনি দুজনের নাম বলেছেন। একজনের নাম তো আমি আপনাকে বললাম, তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম বলেছেন, এবং তিনি আকবরের নাম বলেছেন। তিনি বলেছেন কারণ আকবরের সময় মোগল আমলে যখন জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান দখল করলো, ঢাকা দখল করলো পাঠানদের কাছ থেকে, তারপরে এটাকে সুবে বাংলা নাম দেওয়া হলো। এই প্রথম সুবে বাংলা নাম দিয়ে এটা মোগল ইন্ডিয়ার একটা প্রভিন্সে পরিণত করা হলো। তার মানে শুরু করা হলো শামসুদ্দিন ইলিয়াস এক ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রূপ দিলেন বাদশাহ আকবর। কাজেই আমি যদি আবহমান বাংলা খুঁজতে যাই তাহলে কোনো হিন্দু শাসকের কাছে পাবেন না, এটা মুসলমান শাসকের কাছে যেতে হবে। কিন্তু এটা আমাদের বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তারা কখনো স্বীকার করেন না, তারা এটা আমাদেরকে জানাতেও চান না। এই জন্যই আমাদের ইয়াং জেনারেশনের এটা জানা উচিত। যেমন ধরেন, মুসলমান শাসন আসার আগে এই দেশে সেনরা রাজত্ব করত, হিন্দু রাজা ছিল সেনরা কিন্তু। আর তার আগে পালেরা রাজত্ব করত। পালেরা রাজত্ব করেছে প্রায় 400 বছর। পালেরা বুদ্ধিস্ট ছিল, পালেরা কিন্তু হিন্দু ছিল না। পালেরা বুদ্ধিস্ট ছিল, সেনরা হিন্দু ছিল, এবং সেনরা বাঙালিও ছিল না। সেন রাজারা এসেছিল কর্ণাটক থেকে তারা এসেছিল এখানে সেনাপতি হয়ে এসেছিল, এবং পরে তারা পালদের হারিয়ে ক্ষমতা দখল করে। রাজারা
তারা নিজেদেরকে বাংলার সুলতান বা বাংলার রাজা বলতো না, তারা নিজেদেরকে বলতো গৌরেশ্বর, অর্থাৎ গৌরের রাজা, গৌরের ঈশ্বর। তার মানে আমাদের যদি বাঙালি খুঁজতে হয় তাহলে কেবলমাত্র মুসলমানদের কাছেই যেতে হবে। এই বিষয়ে আমাদের পরিষ্কার ধরে নেওয়া উচিত যে শামসুদ্দিন ইলিয়াস শাহের আগে কোন শাসক এখানে এটা যে বাংলা এটা বলেন নাই। কাজে বাংলার প্রতি যারা খুব বাংলার প্রতি দরদ দেখাতে যায়, আমি মনে করি বাঙালি মুসলমানের সব থেকে বেশি দরদ থাকা উচিত বাংলার প্রতি। এটা আমাদেরকে ওই কলকাতা থেকে ধার করার কোনো প্রয়োজন নাই বাংলার কনসেপ্টে। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের যারা লেখালেখি করেন তারা মাঝে মাঝে কিছু অসতর্ক জিনিস লিখে ফেলেন। আমি এই যে বললাম না যে 2 ঘন্টার মধ্যে মোটামুটি এই বইটা আমি পড়ার চেষ্টা করেছি। সেখানে আপনাদের সিলেটেরই সন্তান, নাম করা মানুষ, ওনার নাম হলো মোফাজ্জল করিম। তিনি একটা লেখা লিখেছেন, সচিব ছিলেন, বিএনপি করতেন, সচিব ছিলেন, এখনো করেন বোধহয় বিএনপি, আমি জানি না, বয়সে তো আমাদের চেয়ে অনেক বড়, অনেক মুরব্বী মানুষ। তিনি একটা লেখা লিখেছেন 143-144 পাতায়। সেখানে তিনি লিখেছেন যে তিনি তখন স্কুলে পড়তেন যখন কি বলে গণভোট হচ্ছিল, এবং সেই গণভোটে তিনি স্কুলে থাকা অবস্থায় বলদের সাথে তিনি কাজ করেছেন, খুব ভালো কথা। কিন্তু তার লেখাটা শেষ লাইনটা যদি আমি পড়ি তাহলে যে কোনো লোক বিভ্রান্ত হয়ে যাবে যে মোফাজ্জল করিম সাহেব কি দুঃখ করছেন যে সিলেট পাকিস্তানে কেন এসেছিল? তিনি কি ভাবছেন যে সিলেট ইন্ডিয়াতে থাকা দরকার ছিল? কারণ তিনি লিখছেন লাস্ট লাইন যে কিন্তু আমাদের পিঠ থেকে সিন্ধবাদের দৈত্য পাকিস্তানকে নামাতে লেগেছিল ঝাড়া 24 বছর, তাও 1 সাগর রক্তের বিনিময়ে। তো একজন সিলেটি ভদ্রলোক যিনি দাবি করছেন যে তিনি স্কুল জীবনে তিনি এই গণভোটে সিলেট যাতে পাকিস্তানে থাকে এটার জন্য কাজ করেছেন, তিনি কেমন করে লিখছেন যে আমাদের পিঠ থেকে সিন্ধবাদের দৈত্য পাকিস্তানকে নামাতে লেগেছিল ঝাড়া 24 বছর? তার মানে তিনি কি রিপেন্ট করছেন যে সিলেট পাকিস্তানে আসা উচিত হয় না, সিলেট ভারতে থাকা উচিত ছিল? ভদ্রলোক তো এখানে নাই, আমার সাথে কখনো দেখা হলে আমি ওনাকে জিজ্ঞেস করবো, কিন্তু আপনারা ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এটা উনি লিখেছেন মোফাজ্জল করিম, সোনালী সকাল, দুরন্ত দুপুর, অনন্যা, ফেব্রুয়ারি 2011 সালে। ওনার ফেব্রুয়ারি 2011 সালের লেখা। তো এখন পৃষ্ঠাতে বলেছি আমি 144। তো এখন আমার প্রশ্ন হলো, আর একটা হতে পারে 2011 সালে এই রাষ্ট্র শাসন করছিল ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনা, হয়তো উনি ভারত এবং হাসিনাকে খুশি করার জন্য এই কথা বলেছেন, তাও হতে পারে। যদি এটা বলে থাকেন তাহলে তো ওনাকে একজন সুবিধাবাদী মানুষ বলতে হচ্ছে, না হলে তো ওনার এই ধরনের সেন্টেন্স ইউজ করার কথা না। তো এটা আমি বললাম এই কারণে যে আমরা যারা লেখালেখি করি, লেখালেখি করার সময় যখন ইতিহাস রচনা করি, অন্তত আপনি সাহিত্য রচনায় যা ইচ্ছা তাই লিখতে পারেন। সাহিত্য তো আপনি আপন মনের মাধুরী মিশিয়ে লিখবেন, কিন্তু ইতিহাসে তো আপনার আপন মনের মাধুরী মেশানোর কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে পরিষ্কার করে বলতে হবে যে সিলেট যে তখন পাকিস্তানে এসেছিল, আপনি কি এটাকে সমর্থন করেন না আপনি এটাকে সমর্থন করেন না, মাঝামাঝি থাকার কোনো জায়গা নাই। যদি সমর্থন করেন তাহলে 1947-এর পাকিস্তানকে আপনাকে সমর্থন করতে হবে। 1971-এর পাকিস্তান আর 1947-এর পাকিস্তান এক জিনিস না, এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে বুঝতে হবে। কারণ 1947 পাকিস্তান ছিল এই সাবকন্টিনেন্টের নিপীড়িত মুসলমানদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য প্রতিষ্ঠিত একটা দেশের নাম ছিল 1947-এর পাকিস্তান। এটা আমাদেরকে ভুললে কখনো চলবে না। 1947-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান থেকে আলাদা হয়েছি, সেটা ভিন্ন আলোচনা। ওই আলোচনা 1947 সালে আমরা করতে পারি না। এই বইয়েরই আর একটা জায়গায় আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে। খুব বেশি সময় নিচ্ছি না বোধ হয়, আমি খুব বেশি সময় নেব না, প্রায় শেষ করে এনেছি আর কি। 95 পাতায়, 95 পাতায় এটা মোহাম্মদ তোহা স্মৃতিকথা লিখেছেন 2002 সালে।
মোহাম্মদ তোহা তো জানেনই, নাম করা মানুষ ছিলেন, বামপন্থী ছিলেন, এমপি হয়েছিলেন, এবং তিনি লিখছেন খুব ইন্টারেস্টিং, এটা জানা দরকার। এই জন্যই বলি যে কায়কোবাদ সাহেব চমৎকার কাজ করছেন, আমাদেরকে আবার ইতিহাসের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। তো তোহা সাহেব লিখছেন, ইতিমধ্যে র্যাডক্লিফের পার্টিশন কাউন্সিল সিদ্ধান্ত ঘোষণা করলো সিলেট জেলা পূর্ব পাকিস্তানে সামিল হবে কিনা তা নির্ধারণের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। ভারতের কমিউনিস্ট পার্টির সার্কুলার মারফত পার্টি কর্মীদের উপর নির্দেশ আসলো গণভোটে সিলেটের পাকিস্তানে যোগদানের বিরোধিতা করতে হবে। তোহা সাহেব লিখছেন যে কমিউনিস্ট পার্টির নির্দেশ আসলো পাকিস্তানে যোগদানের বিরোধিতা করতে হবে। যুক্তি দেখানো হলো ভারত অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং সিলেট পাকিস্তানে যোগ না দিয়ে ভারতে যোগদান করলে সিলেটের জনগণ মুসলিম ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষাক্ত আবহাওয়ার বাইরে থাকবে। ভারতের অসাম্প্রদায়িক রাজনীতি ও অধিকতর সংগঠিত গণতান্ত্রিক শক্তির ছত্রছায়ায় তাদের পরিপূর্ণ মুক্তি ত্বরান্বিত হবে। সে কমিউনিস্ট পার্টির থিওরি ছিল মুসলমানদের মুক্তি ত্বরান্বিত হতে হলে নাকি ভারতে থাকতে হবে। হয়েছে? ভারতে মুসলমানদের মুক্তি ত্বরান্বিত হয়েছে? পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা কত? 30%। সরকারি চাকরিতে কত জানেন? 3%-এর নিচে। 3%-এর নিচে সরকারি চাকরি 30% জনগোষ্ঠীর জন্য। একটু আগে বলছিলেন না একজন, ভারতে গরুর মাংস খেলে পিটিয়ে মেরে ফেলে। তো মুসলমানদের মুক্তি ত্বরান্বিত হয়েছে? গরু কোরবানি করা যায় না, কি বলে, কাশ্মীরে এখন পর্যন্ত স্বাধীন হয় নাই। কাজেই তার মানে কমিউনিস্ট পার্টির থিওরি ছিল, কমিউনিস্ট পার্টির থিওরি মানলে আজকে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারছি এটা বলতে পারতাম না। তো বাংলাদেশের এই ধরনের বামপন্থী রাজনীতিবিদরা প্রতিনিয়ত সর্বসময় বাঙালি মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে, এবং আজ পর্যন্ত এই সমস্ত তথাকথিত বামপন্থীরা বাঙালি মুসলমানের শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে। এবং এখনকার বামপন্থীদেরও দেখবেন আপনারা সবগুলি ভারতের দালাল, যেগুলো এখানে বামপন্থী পলিটিক্সের কথা বলে। এবং এটা তোহা সাহেবের এই লেখার থেকে প্রমাণিত যে তারা সেই 1947 সাল থেকে তারা বাঙালি মুসলমানের অধিকারের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। এই জন্যেই এই সমস্ত বইগুলো মনোযোগ দিয়ে পড়া আবশ্যক। আমি 2 ঘন্টার মধ্যে এটা বের করতে পেরেছি, এটা আল্লাহর রহমত। কেমন করে চোখে পড়ে গেল 2 ঘন্টার মধ্যে এই পৃষ্ঠাগুলো। তো যেটা আসলে আমাদের স্বাধীনতা যদি রাখতে হয় তাহলে আমাদের নিজেদের ইতিহাস নিজেদের রচনা করতে হবে। সমস্যাটা হলো আমাদের ইতিহাস চর্চার যে বাংলাদেশের ইতিহাস কারা লিখেছে? বেশিরভাগ লিখেছে ব্রিটিশরা অথবা লিখেছে হিন্দুরা। যেমন ধরেন নামকরা অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, তার বইকে ধরা হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট হিস্টোরিয়ান, কিন্তু তিনি একজন আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন। এবং তার যে ইতিহাস রচনা দেখবেন, তার ইতিহাসের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলা হয়েছে। এবং আপনি যে ব্রিটিশদের লেখা ইতিহাস পড়বেন, ব্রিটিশরা কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের হারিয়ে তারা ক্ষমতা নিয়েছিল, তাই না? তারা সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ক্ষমতা দখল করেছিল, উপনিবেশ তৈরি করেছিল। সুতরাং তাদের ইতিহাসবিদরা সিরাজউদ্দৌলা এবং মুসলমান শাসকদের খারাপ দেখিয়েছে জাস্টিফাই করবার জন্য যে তারা যে উপনিবেশ করেছে এটা কারেক্ট ছিল। জাস্টিফাই করবার জন্য তারা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে। সিরাজউদ্দৌলা সম্পর্কে যত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন দেখবেন সেগুলো প্রধানত করেছে এই রমেশচন্দ্রের মতো হিন্দু ঐতিহাসিক এবং ব্রিটিশ ঐতিহাসিকরা। আমরা সেই তুলনায় ইতিহাস চর্চা কম করেছি। আমরা যদি মুসলমানদের লেখে ইতিহাস বই খুঁজতে যাই তাহলে ওই এক মোহর আলীর বই ছাড়া আমরা খুঁজে পাই না। এই মোহর আলী সাহেব লিখেছিলেন 3 খণ্ড, আর তারপরে আর ইতিহাস রচনা আমরা করতে পারছি না। কাজে আমার যেটা আহ্বান থাকবে, আমাদের বয়স তো পার হয়ে গেছে, আমরা প্রবীণত্বে পৌঁছে গেছি। আমি যদিও এই বয়সে এসে এখন আবার ইতিহাস চর্চা করছি, ছিলাম ইঞ্জিনিয়ার, এখন কাজ করি ইতিহাস নিয়ে।
ফার্মের ছিল ডাক্তার, এখন কাজ করে ইতিহাস নিয়ে। তো আমার ইয়াং জেনারেশনের কাছে আমার বক্তব্য থাকবে যে ইয়াং জেনারেশনকে অবশ্যই ইতিহাস চর্চা করতে হবে। ইতিহাস চর্চা করে আমাদের আইডেন্টিটি, বাঙালি মুসলমানের আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। বাঙালি মুসলমানের আইডেন্টিটি নিয়ে আমাদের মধ্যে একটা হীনমন্যতা আছে। এই হীনমন্যতা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হীনমন্যতা কি? আপনি কি আগে বাঙালি না আগে মুসলমান? এই কথাটা আপনি দেখবেন এই সকল সেকুলারিস্টরা সব সময় আপনাকে প্রশ্ন করবে, আপনি বাঙালি না আপনি মুসলমান, আপনি আগে বাঙালি না আপনি আগে মুসলমান। আরে ভাই, আমি বাঙালি এবং আমি মুসলমান, আমি বাঙালিও আমি মুসলমান। মুসলমান আমার ধর্ম, আর বাঙালি আমি এথনিক্যালি আমি বাঙালি। দ্যাটস ইট। এটার মধ্যে কোনো বিরক্ত নাই বাঙালি ও মুসলমানের মধ্যে। কাজেই আমাদের বাঙালি মুসলমানের আইডেন্টিটি সাহসের সাথে বলার জন্য এবং এটা এস্টাবলিশ করার জন্য আমি মনে করি আমরা যেটা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি বিভিন্ন কারণে। এটা নিয়ে লম্বা 1 ঘন্টা বক্তৃতা দিতে হবে যে কেন আমরা পারি নাই, বা আমাদের যারা আমাদের থেকেও সিনিয়র যারা ছিলেন তারাই বা পারেন নাই কেন এটাকে এস্টাবলিশ করতে। পাকিস্তান কেন পারলো না, পাকিস্তানি শাসক শ্রেণী কেন পারলো না, এটা নিয়ে লম্বা আলোচনা হতে পারে। তো সেই আলোচনার সময় আজকে নাই, অন্য কোনো দিন সময় পেলে হয়তো আরেকটু বেশি সময় নিয়ে আমরা আলোচনা করব। তো ইয়াং জেনারেশনের কাছে আমার যেটা বলবো, ইতিহাস চর্চা করতে। কারণ আমাদের স্বাধীনতা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কালচারালি আমাদেরকে জিততে হবে। আমাদের কালচারালি দুর্বল করবার জন্য স্বাধীনতা পর থেকে এই কালচারাল অ্যাগ্রেশন চলছে দিল্লি থেকে। এটার মোকাবেলা করতে হলে ইতিহাসের দাঁড়িয়ে ইতিহাস চর্চা করেই আপনাকে কালচারাল মোকাবেলা করতে হবে। তা আমি মনে করি কায়কাউস সাহেব, উনি আরো কয়েকটা বই আমি দেখেছি, আমার লাইব্রেরিতে আছে বেশ কিছু বই ওনার, তো সেগুলোতে উনি চেষ্টা করেছেন এটা কম্পাইল করবার জন্য। ফ্যান্টাস্টিক জব, এই কাজটা উনি চালিয়ে যাচ্ছেন। এবং আমার অবাক লাগে উনি এত সময় কোথায় পান। আমি তো সারাদিন সময় পাই না, 2 পাতা লেখার সময় পাই না, উনি এত মোটা মোটা বই কিভাবে কম্পাইল করেন। বাট গ্রেট জব, খুব চমৎকার কাজ করছেন। তো আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না, শুধু এটা বলে রাখি যে আল্লাহর অসীম রহমত এবং সিলেটবাসী মানে আপনাদের যারা পূর্বপুরুষ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা ভোট দিয়ে সিলেটকে পাকিস্তানে নিয়ে এসেছিলেন। আমাদের শ্রদ্ধা তাদের প্রতি যারা ভোট দিয়েছিলেন। এবং আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে আমাকে সেই ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাঙালি মুসলমানের রেনেসার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ধন্যবাদ।